দর্শক আমন্ত্রণ নাগরিক টিভির বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি দেশের সমসাময়িক ঘটনাবলী নিয়ে এবং এর পেছনকার কারণগুলো নিয়ে, এবং প্রতিদিনকার মতো একজন করে সহকর্মী স্টুডিওতে থাকেন আমাদের সাথে আলোচনার জন্য। আজকে আমরা কথা বলবো নতুন রাজনৈতিক দল, আগামী জাতীয় নির্বাচন, ভোটার এবং নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ সমূহ নিয়ে, এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সহকর্মী সাইফুল শাহিন। শাহিন, আপনাকে আমন্ত্রণ সংবাদ বিশ্লেষণে। আপনি দীর্ঘ সময় এই জায়গাটিতে আসলে কাজ করছেন এবং সমসাময়িক যে বিষয়গুলো রয়েছে, যেমন ধরেন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের ইস্যুগুলো রয়েছে, প্রতীক বিতর্ক রয়েছে। প্রথমত আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন আসলে কি কি মানদণ্ড স্থির করেছে এবং সেগুলো আসলে কতটা বাস্তবসম্মত, কি দেখছেন? ধন্যবাদ জ্যোতি। আপনাকে আসলে এই বর্তমানে কয়েকদিনের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা এবং সমসাময়িক আমরা যদি সংবাদ মাধ্যমগুলোতে দেখি, যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, প্রতীক বরাদ্দ, তারপরে নির্বাচনের কবে হবে নির্বাচন বা নির্বাচনের আয়োজনে কতটা প্রস্তুত নির্বাচন কমিশন, সব কিছু এই বিষয়গুলো কিন্তু যদিও আশপাশে নানা ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন কিছু ঘটছে, রাজনীতির মাঠেও বেশ গরম অবস্থা। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর একের পর এক আলোচনা চলছে, এখনও চলছে আলোচনা, তারা কিভাবে ঐকমতে পৌঁছতে পারে। কারণ সবাই একই কথা, যে একটা সবাই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত না হলে কিন্তু সামনের ভবিষ্যৎ আসলে দেশের জন্য ভালো না। যে আশা আকাঙ্ক্ষা, যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আশা আকাঙ্ক্ষা পুরোটাই বিফল হবে যদি এখন সেই রাজনৈতিক ঐক্যে দলগুলো না পৌঁছতে পারে। তো আপনি যেটি বলছিলেন, এটি হচ্ছে যে নতুন দলগুলো বলতে নিবন্ধন প্রক্রিয়া নির্বাচন কমিশনে, সেটি কিন্তু 2008 সাল থেকে শুরু হয় এবং তারপরে 55টি দল নিবন্ধিত হয় এবং 5টি দল সম্ভবত তখন তাদের যে ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেটি না করার কারণে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। তার মধ্যে জামায়াত ইসলামীও ছিল। পরে অবশ্য জামায়াত ইসলামী তাদের নিবন্ধন ফেরত পেয়েছে। বর্তমানে আওয়ামী লীগ সহ 51টি দল কিন্তু নিবন্ধিত রয়েছে। তো বিশেষ করে আমরা যেটি খেয়াল করলাম যে 5 তারিখের পর 20 এপ্রিল এই নতুন কমিশন আহ্বান জানায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য। এর আগেও কিন্তু অনেক দলই নিবন্ধিত হয়েছে বা আবেদন করেছে, নিবন্ধিত হতে পারে নাই। কিন্তু এখন এই নির্বাচন কমিশন আসার পর যখন 20 এপ্রিল আবেদন করার জন্য তারা বিজ্ঞপ্তি দিল, তারপরে একদম প্রচুর নতুন রাজনৈতিক দল, যেগুলোর নাম আমরা অনেক সময় কখনো শুনিও নি, তারা আবেদন করতে থাকলো। তো এরপরে যখন 20 এপ্রিল করলো, তখন 20 এপ্রিল ছিল শেষ সময় আর কি। তো তখন এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা এটি সময় বৃদ্ধি করার জন্য আবেদন জানালেন। কারণ প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। যখন রাজনৈতিক দলগুলো আবেদন করে, তাদের অনেক কাগজপত্র জমা দিতে হয় চাহিদা অনুযায়ী, সেগুলো তৈরি করতেও সময় লাগে। 22 জুন পর্যন্ত সেই সময় তারা চেয়েছিল, সেটি আবার নির্বাচন কমিশন দিয়েও ছিল। তো সেই অনুযায়ী সবাই আবেদন করেছে। আমরা যেটি জানি যে 144টি দল আবেদন করেছে নিবন্ধনের জন্য। তো নিবন্ধনের জন্য যে আপনি যেটি বললেন মানদণ্ডের যে জায়গাটি, সেটি হচ্ছে যে নতুন রাজনৈতিক দল হিসেবে তার একটি জাতীয় কমিটি থাকতে হবে, জেলার 1/3 জেলায় তাদের কমিটি থাকতে হবে এবং কার্যালয় থাকতে হবে। 100টি উপজেলায় কিন্তু তাদের কার্যালয় এবং কমিটি থাকতে হবে এবং ওই আসনগুলোর 5% মানুষের ভোটারের সমর্থন দেখাতে হবে। যদি নতুন দলের কেউ শীর্ষস্থানীয় নেতা এর আগে সংসদ সদস্য থেকে থাকেন, সেটি তার জন্য অনেক ক্ষেত্রেই অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো সেগুলোর থেকে সে কিছুটা কম পাবে, যে তার জন্য সেটি সুবিধা থাকবে। তো যারা আবেদন করেছে সেগুলোর প্রাথমিক যাচাই বাছাই এতদিন হয়েছে। আমরা নির্বাচন কমিশনে সেটি খোঁজ নিয়েছি যে কিভাবে হচ্ছে সেগুলো, এবং সর্বশেষ আজকে যেটি বলেছে নির্বাচন কমিশন যে 144টি দলেরই কিন্তু তাদের যে প্রাথমিক যাচাইয়ে ধরা পড়েছে যে তার যে ধরনের তথ্য এবং যা কিছু চাওয়া হয়েছিল সেগুলোতে ঘাটতি রয়েছে। তো ঘাটতি থাকার কারণে তারা আবার এগুলোকে তাদেরকে দলগুলোকে জানাতে হবে। তারা আজকে বলেছে যে 62টি দলকে তারা এখন প্রথম ধাপে 15 দিন সময় ধরে দিয়ে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের
এই ঘাটতিগুলো যদি পূরণ করতে পারো তাহলে তোমাদের নিবন্ধন হবে। এবং বাকি 82টি দলকে দ্বিতীয় ধাপে, এবং সেটির মধ্যে কিন্তু এনসিপিও রয়েছে, যে তাদের ঘাটতি রয়েছে। তো এটি একটি বড় ব্যাপার, যেহেতু এনসিপি এখন এই মুহূর্তে বাংলাদেশে একটি আলোচনার রাজনৈতিক দল। তারা সামনে নির্বাচন নিয়ে, এনসিপিকে নিয়েও ভাবছে দেশের মানুষ। তো তাদের যদি নিবন্ধন না হয় তাহলে তো এটা একটি বড় সংকটের জায়গা হয়ে দাঁড়াবে। যদিও এনসিপি বলছে যে তারা তাদের সমস্ত যে নির্বাচন কমিশনের চাওয়া, সেই চাওয়া অনুযায়ী তারা তাদের কাগজপত্র যা কিছু লাগে, তথ্য সব কিছুই দিয়েছে। তারা ইতিমধ্যে জুলাই পদযাত্রা করছে, তারা বাংলাদেশের জেলাগুলোতে ঘুরছে, আপনি নিজেও জানেন সেটি। তো তারাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো নির্বাচন কমিশন সব দিক থেকেই মোটামুটি যেহেতু প্রস্তুতির কথা বলছে, তো এটি কিন্তু একটি বড় কাজ যে নতুন রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করবে, যে রাজনৈতিক দল তাদের নিবন্ধন প্রক্রিয়া যদি শেষ না করতে পারে তাহলে তো নির্বাচন নিয়ে সমস্যা হয়ে যাবে। আমি একটুখানি জানতে চাই, যেমনটি আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে একটি নতুন রাজনৈতিক দলের নাম আমরা যখন নেই, তখন আসলে জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দানকারী যেসব ছাত্ররা ছিল তাদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির কথা আমাদের সকালের মুখের চলে আসে অটোমেটিক্যালি। তো সেই জায়গা থেকে আসলে গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি যে প্রতীক বরাদ্দের যে বিষয়টি, শাপলা প্রতীক, সেটি নিয়ে একটি চাহিদা ছিল, আবেদন ছিল। মানে এই যে শাপলা প্রতীক এনসিপি পাচ্ছে না বা পেল না, কি মনে করেন কোনো ধরনের রাজনৈতিক প্রভাব আছে কিনা এখানে? রাজনৈতিক প্রভাবের আগে আসলে ভাবতে হবে যে প্রতীক বরাদ্দ নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু মুখরোচক গল্প রয়েছে, হাস্যরসের গল্প রয়েছে। বাংলাদেশেরও যদি প্রতীক বরাদ্দ, এখন যে বিতর্কটা তৈরি হয়েছে শাপলা নিয়ে, এনসিপি কিন্তু শুধু শাপলা চায়নি, শাপলার সাথে আরও দুটি প্রতীক চেয়েছে, তারা মোবাইল চেয়েছে, পরে সেগুলো পরের চয়েস। তাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা। তো শাপলা কেন চায়, আমি আজকেও একটি সংবাদ করেছি, স্টোরি করেছি, যেটি এনসিপি শাপলা চাওয়া নিয়ে, পাওয়া নিয়ে, বা কেন পাচ্ছে না, কেন পাবে না, কথা বলেছি অনেকের সাথেই। তো এনসিপি, আপনি নিশ্চয়ই জানেন যে এনসিপি যখন আবেদন করে তখন তারা আবেদনের সময়ই শাপলা প্রতীকটি তাদের প্রথম পছন্দের জায়গায় চেয়েছে। এরপরেই এটি নিয়ে আলোচনা শুরু হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ কথা বলা শুরু করে পক্ষে বিপক্ষে। বিপক্ষে যারা বলছে তারা যেটি দেখাচ্ছে যে শাপলা হচ্ছে আমাদের দেশের জাতীয় প্রতীক, আমাদের সরকারের যে রাষ্ট্রের যে প্রতীক, সেখানে কিন্তু শাপলা রয়েছে। তো সেই শাপলার সাথে আবার অন্যান্য ধানের শীষ এবং পাটের যে কলিটা সেটিও রয়েছে কিন্তু। তো অনেকে এটি বলছে যে এটি একটি জাতীয় প্রতীক, এটিকে আসলে নির্বাচনী প্রতীক হিসাবে দেওয়া কোনোভাবেই ঠিক হবে না। আবার এর বিপক্ষে যারা, তারা বলছে যে শাপলা তো শুধুমাত্র জাতীয় প্রতীক না, শাপলার সাথে আরও কিছু রয়েছে, শাপলা ওইটার একটি অংশ, বা শাপলা একটি জাতীয় ফুল। তো জাতীয় ফল কাঁঠাল যদি প্রতীক হতে পারে, জাতীয় পাখি দোয়েল যদি হতে পারে, তাহলে কেন শাপলা হবে না, কেন নয়? তো এরকম আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যেই নির্বাচন কমিশনের তফসিলভুক্ত যে করে, তারা নতুন করে যেহেতু দল আসছে, তাদের যে তফসিলভুক্ত নির্বাচন কমিশনের যে প্রতীক ছিল, সেই প্রতীকের সাথে তারা নতুন কিছু প্রতীক অ্যাড করে তারা কিন্তু নতুন করে একটি তালিকা তৈরি করেছে। আমি একটুখানি থামাতে চাই, আপনি নিজেই আসলে বলছিলেন যে শাপলার সাথে আরো দুটি প্রতীক আসলে তাদের পছন্দের তালিকায় ছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে এনসিপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে এবং একটি তুলনামূলক মন্তব্য করা হয়েছে যে ধানের শীষ যদি আসলে হতে পারে, শাপলা কেন নয়। তো আপনার কথা ধরে যদি আসলে বলি যে শাপলা ছাড়াও আরো দুটি প্রতীক রয়েছে, তো আপনি তো এটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদনও তৈরি করেছেন, শুধুমাত্র শাপলা কেন আসলে এত বেশি অগ্রাধিকার তাদের কাছে পাচ্ছে, আপনি কি ফাইন্ড আউট করেছেন? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে শাপলা কেন অগ্রাধিকার পাচ্ছে। শাপলা অগ্রাধিকার পাচ্ছে বলে তারা যেটি বলছে, এনসিপি যেটি বলছে, এবং তারা যেহেতু ঘোষণা দিয়েছে, আমি যেটি বলছিলাম যে শাপলা তখন যে নতুন যে তালিকা করা হলো, সেই তালিকায় কিন্তু শাপলা নেই। এবং অনেকে বলছিল শাপলাকে বাদ দেওয়া হয়েছে। শাপলা কিন্তু কখনোই তালিকায় ছিল না। যে নির্বাচন কমিশনের যে প্রতীকের তালিকা, সেই তালিকায় শাপলা কখনোই ছিল না। তাহলে এক্ষেত্রে এনসিপি যে বলল যে আইন এভাবে লড়বে না, সেটাই আমি বলছি যে যেহেতু শাপলা ছিল না, এনসিপির চাওয়া অনুযায়ী যদি নির্বাচন কমিশন চায়, যদি তারা মনে করে যে নতুন করে শাপলা সেখানে সংযুক্ত করতে হবে, করতে পারবে। সেটি এখন আইনে কতটুকু কি বলা আছে, আমরা তো আইনজীবীদের সাথে কথা বলেছি। আপনি জানেন যে 101 জন আইনজীবী বিবৃতি দিয়েছে, যে তারা বলছে যে আইনের ব্যাখ্যা দিয়েছে তারা, যে শাপলা প্রতীক হিসাবে দেওয়া যায়, এটি কোনো আইনিভাবে এটার কোনো বাধা নেই। আবার আমি কিন্তু সংবিধান বিশেষজ্ঞ
ডক্টর স্বাধীন মালিকের সাথে কথা বলেছি, আজকেই কথা বলেছি। উনি যেটি বলেছেন যে উনি সরাসরি তো আসলে সংবিধানের যে তিনি বলেছেন সংবিধানে তো সব কিছুর সমাধান থাকে না, একটি বিষয় হয়তো লেখা থাকে যে এই লেখাটি এটি এরকম, কিন্তু এটি হলে কি হবে না হলে কি হবে। উনি বারবারই যেটি বলেছেন যে নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা কোনটি রাখবে প্রতীক হিসাবে, কোনটি রাখবে না, তারা কেউ চাইলেও কোনটি দিবে কোনটি দিবে না, এটা পুরোটাই তাদের এখতিয়ার। এখন কথা হচ্ছে যেহেতু তাদের এখতিয়ার, ইতিমধ্যে এনসিপি কিন্তু বলেছে যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, এই নির্বাচন কমিশনের প্রতি নিশ্চয়ই তাদের আস্থার জায়গাটি নেই। অথচ এই নির্বাচন কমিশন কিন্তু এই 5 আগস্টের পরেই হয়েছে। তো আচ্ছা, তাদের শাহীন, তাদের কথা ধরেও যদি আমি বলি, দেখুন একটি দল যদি আসলে মানে আইনিভাবে বা সাংগঠনিকভাবে বৈধ হয়, তাহলে প্রতীক না পাওয়ার ব্যাপারটিকেও আপনি কিভাবে দেখেন? প্রতীক না পাওয়ার কোনো ব্যাপার না এখানে। প্রতীক তো আপনি একটা রাজনৈতিক দল হিসেবে চাইতেই পারেন, কিন্তু আপনি যেটি চাইবেন সেটিই যে দিতে তারা বাধ্য তা কিন্তু নয়। সেখানেও তো আইনিভাবে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। তো যেহেতু শাপলা তাদের প্রতীকের তালিকাতেই নেই, শাপলা তো আমি চাইলেও আমি পেতে নাও পারি। যেমন শাপলা তো আরেকটি দল চেয়েছে, ওদের আগেই কিন্তু এনসিপির আগেই কিন্তু নাগরিক ঐক্য, মাহমুদুর রহমান মান্নার যে দল, ওনারা কিন্তু তাদের যে কেটলি সেটি পরিবর্তন করে তারা শাপলা চেয়েছে, এবং তাদের পরের পছন্দ ছিল দোয়েল। তো যেহেতু তারাও চেয়েছে, এখন যখন নির্বাচন কমিশন বলল যে আমাদের তালিকায় শাপলা নেই, কেন নেই, তখন তারা বললো যে শাপলা আমরা রাখিনি, কারণ দুটি দল চেয়েছে। এখন একটি দলকে দিলে সেখানে যদি রাজনৈতিক প্রভাবের বিষয় আসে, আরেকটি দল বলে তাহলে আমাদেরকে কেন দেওয়া হলো না। এখন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন যে এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। গতকালকে আপনি জানেন যে ইলেকশন কমিশনে গিয়েছিল এনসিপির নেতারা, সেখানে তারা প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। বৈঠক করার পর সেখান থেকে বেরিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে যে আমাদের শাপলা ছাড়া কোনো বিকল্প নেই। জি, যে নির্বাচন কমিশনে গিয়ে এনসিপির একজন নেতা মন্তব্য করেছেন প্রতীক না পাওয়ায়, বলেছেন যে ব্যাপারটিকে আইনিভাবে দেখবেন বা লড়বেন, যেমনটি বলছিলেন। হ্যাঁ, আমি যেটি বলছিলাম, তারা সেদিন ব্রিফিং করলো বাইরে, তখন নাসিরউদ্দিন পাটোয়ারি যেটি বললেন যে শাপলা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই, মানে আর কোনো বাইরে যাওয়ার সুযোগ নেই। কেন, যে কোনো প্রতীকই তো মানুষ নিতে পারে, যে কোনো। আপনি দাড়িপাল্লা প্রতীক নিয়ে একবার কথা হয়েছিল জামায়াত ইসলামের, যে দাড়িপাল্লা আমাদের বিচারের একটা, আপনি নিশ্চয় জানেন যে একটা মানে একটা প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, প্রতীকী হিসেবে। তো এটি নিয়ে অনেক কথা হয়েছে যে হাইকোর্ট, উচ্চ আদালতের প্রতীকী এটি দাড়িপাল্লা, সেটি কিন্তু রয়ে গেছে। এবং জামাতের নিবন্ধন বাতিল যখন তারা ফেরত পেলেন, তখন কিন্তু এটি নিয়েও আমরা অনেক কথা বলেছি যে তাহলে কি দাড়িপাল্লা প্রতীক থাকছে কিনা, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না, সেই দাড়িপাল্লা প্রতীক কিন্তু রয়েছে। দুঃখিত। তো এই শাপলা নিয়ে কেন এত ঘাপলা? এখন হচ্ছে আমার কথা হচ্ছে শাপলা নিয়ে কেন, তাদেরকে কেন আইনি লড়াই লড়তে হবে, আর কেনই বা নির্বাচন কমিশন তাদেরকে শাপলা দিচ্ছে না? এখন সংবিধান বিশেষজ্ঞের কথা হচ্ছে যে নির্বাচন কমিশন কিছু বিষয়ে সিদ্ধান্ত নিবে, এটি তাদের এখতিয়ারের মধ্যে রয়েছে। দুঃখিত। এখন সেই তাদের এখতিয়ারের মধ্যে সব সিদ্ধান্তই যে সব রাজনৈতিক দলের পছন্দ হবে, আপনার আমার পছন্দ হবে তা কিন্তু নয়। আমার পছন্দ নাই হতে পারে, আপনার পছন্দ নাই হতে পারে। এখন সেটি যদি আমরা আইনি বা লড়াই বা আন্দোলনের মাধ্যমে করতে যাই, আর সেগুলো যদি নির্বাচন কমিশনকে সেই আন্দোলনের প্রভাবে বা সেই কোনো রাজনৈতিক প্রভাবে হোক বা যে কোনো কারণে হোক, সেটি যদি করতে বাধ্য হতে হয়, তাহলে নির্বাচন কমিশন যেটি বলছে যে ইতিহাসে সবচেয়ে সুন্দর, ফেয়ার অ্যান্ড সুন্দর নির্বাচন করবে, সেই নির্বাচন তো তারা করতে পারবে না যদি এই শুরুতেই তারা এইভাবে আটকে যায় বা থেমে যায়। তো সেই দিক থেকে আমরা এনসিপি নেতাদের সাথে কথা বলছিলাম, কেন আপনাদের শাপলা এত পছন্দের। তাদের ব্যাখ্যাটা সেটি তাদের দিক থেকে ঠিক রয়েছে। তারা বলছে যে শাপলা শুধু, একটু ছোট করে জানতে চাই, আপনি তো বলছিলেন যে এনসিপির পক্ষ থেকে তারা কি উত্তর দিয়েছে, কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে মন্তব্য, সেই মন্তব্য কি আসলে প্রতীক নিয়ে যে লড়াই, তাদের সেই লড়াইয়ের যৌক্তিকতা কি প্রশ্নবিদ্ধ করে? না, প্রতীক নিয়ে লড়াইয়ের সাথে যৌক্তিকতার প্রশ্নবিদ্ধের কোনো বিষয় নয়। কিন্তু এখানে যেহেতু একটি প্রতীককে নিয়ে নানা ধরনের কথা এসছে, একবার যেহেতু চলে এসছে, দুটি দল যেহেতু চেয়েছে, সব কিছু বিবেচনায় তারা তালিকাতে এটি আনেনি। নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেটি বলেছেন, তারা কিন্তু কোনো মানে এটি নিয়ে কোনো বিতর্কে যেতে চাননি, তাদের যেটি বক্তব্য। তো এখনও জানি না কি হবে। এখন এটি কিন্তু আইনসভায় পাশ হবে, তারা পাঠিয়েছে মন্ত্রণালয়ে, সেখানে পাশ হবে। সেখান থেকে যদি আবার সেটি আসে ইসির কাছে, আবার যদি বলা হয় যে এখানে আরও কিছু অ্যাড করা হোক, তো আমি যেটি বলছিলাম, এনসিপির নেতাদের বক্তব্য হচ্ছে যে শাপলা একটি ফুল, আমাদের জাতীয় ফুল। শাপলা মাঠে ঘাটে মানুষ চেনে, বিলে নদীতে ফোটে,
সাধারণ মানুষের চেনা একটি শব্দ, চেনা একটি ফুল, আমাদের জাতীয় ফুল। এই ফুলের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে মানুষের কাছে প্রতীক কিন্তু আসলে একটি ব্যাপার একটি রাজনৈতিক দলের জন্য। একটি রাজনৈতিক দল যখন ভোটের জন্য যায় মানুষের কাছে, যখন নির্বাচন হয়, তখন কিন্তু সেই প্রতীকের একটা জোর বা প্রতীকের একটা বিষয় কিন্তু কাজ করে। কিন্তু আসলে নইলে কিন্তু রাজনৈতিক দলগুলো প্রতীক নিয়ে এত লাফালাফি করতে না। রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা কি প্রতীকের উপর নির্ভর করে নাকি তাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে? প্রতীকের উপর নির্ভর করে না, কিন্তু আমাদের দেশের বড় একটি অংশ ভোটার যারা রয়েছে তারা মার্কাটাকে বড় করে দেখে অনেক সময়। ওই যে বলে না যে আমাদের এই আসনে কলা গাছ দাঁড়াক, কিন্তু আমরা নৌকা বলে বা ধানের শীষ বলেন বা ওই মার্কাকেই আমরা দেখি, ধানের শীষ যেখানে আছে সেখানেই ভোটটি দেয়। তো এরকম আবার কিছু কিছু মার্কায় ঝামেলাও আছে, যে দেখা গেছে যে একবার নৌকার অনেক ভোট জাহাজে চলে গেছিল, দেখতে একই রকম, বয়স্ক মানুষ পড়তে পারে না। তো এরকম গমের শীষ আর ধানের শীষ পাশাপাশি রাখলে ধানের শীষের অনেক ভোট গমের শীষে চলে যাবে। তো শাপলা তারা চাচ্ছে, তাদের যৌক্তিকতা হচ্ছে জাতীয় ফল কাঁঠাল যেহেতু রয়েছে, জাতীয় পাখি দোয়েল রয়েছে, আর এটা জাতীয় ফুল হিসেবে আমরা চাচ্ছি। জাতীয় যে প্রতীক, জাতীয় প্রতীকে তো শুধু শাপলা নেই, এটি আমি আরও বললাম, সেখানে আরও কিছু রয়েছে। তো এইটি একটি বিষয়। এই প্রতীক বিতর্ক আসলে কবে শেষ হবে, কখন শেষ হবে, নিশ্চয়ই আশা করি যে এইটা সরকারও বিবেচনায় দেখবেন, যে যাতে এটি বিতর্ক থেকে বেরিয়ে আসে, আইনি লড়াই যা না যেতে হয়। তাদের আরও তো চাওয়া রয়েছে, পাশাপাশি শাপলার সাথেও তো আরও মার্কা চেয়েছে, তারা প্রতীক চেয়েছে। তো সেটি যেন হয়, নির্বাচন কমিশনও যেন প্রতীকের ব্যাপারে সেই ধরনের সিদ্ধান্তই নেয় যাতে বড় ধরনের বিতর্ক এই প্রতীক নিয়ে না আসে। তাহলে সুষ্ঠু নির্বাচন করাটাই তো খুব বেশি সমস্যা হয়ে যাবে। জি শাহিন, আসলে আমি তো প্রতীক বরাদ্দ নিয়ে শুনছিলাম, বিতর্ক নিয়েও শুনলাম। এবার আসলে যেতে চাই যে বাংলাদেশের যারা আসলে প্রবাসী ভোটার রয়েছে, নির্বাচন কমিশন তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে? এটি এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় একটি অঙ্গীকার ছিল যে প্রবাসীদের ভোট নিশ্চিত করবেন তারা, এবং শুরু থেকেই তারা আসার পর থেকে শুরু থেকে এটি নিয়ে কাজ শুরু হয়। বেশ কয়েকবার তারা এটি নিয়ে আলোচনা, মিটিং করে, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করে, এবং তারা শুরুতে বলছিলেন, বেশ কয়েকটি পদ্ধতির কথা বলেছিলেন তারা, পোস্টাল ব্যালটের কথা বলেছিলেন, অনলাইন ভোটিংয়ের কথা বলেছিলেন, কিন্তু তারা সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে আসলে কোনটা করলে সুবিধা হবে। সব কিছুতে একটা সময়ের ব্যাপার রয়েছে, কারণ এই পোস্টাল ব্যালট করতে গেলে এই পোস্টাল ব্যালটগুলো ছাপাতে হবে, সেগুলো ওই ভোটার কাছে পৌঁছাতে হবে সময় মতো, তাদের কাছ থেকে আবার এটি আসতে হবে। সব কিছু মিলিয়ে সবশেষ তারা ঘোষণা দিলেন যে তারা এটি পারবেন, এবং সেটি অনলাইন ভোটিংয়ে তারা গেলেন না, বা প্রক্সি ভোটিংয়ের কথাও আসছিল তখন, সেটিতেও তারা শেষ পর্যন্ত যাননি। বিশ্লেষক তারা যাদের সাথে কথা বলেছেন, যারা এটি নিয়ে কাজ করেছেন, তাদের সাথে কথা বলে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন পোস্টাল ব্যালটেই তারা এটি করবেন, এবং সেটি কাজ চলছে, খুবই দ্রুততার সাথে চলছে, যাতে করে তারা এখন ভাবছেন যে পোস্টাল ব্যালটও কিন্তু অনেক নষ্ট হয় আর কি। যেমন দেখা গেল যে আপনি যার কাছে পাঠালেন পোস্টাল ব্যালটটা, তার কাছে সঠিক সময়ে পৌঁছালো না বা সে পেলো না, এটি একটি, বা তিনি সেই পোস্টাল ব্যালটে ভোট দিয়ে পাঠালো কিন্তু সেটি আস্তে আস্তে ভোটের পরে আসলো, তাহলে সেটি কোনো কাজে লাগলো না। এই যে বিষয়গুলো আছে সেগুলো মাথায় রেখে একই সাথে ওই যে ডিজিটাল যে ভোট আপনার বা হচ্ছে দূরবর্তী ভোটার আইডি যে যাচাই, ওই ব্যাপারগুলো আসলে কতটা বাস্তবসম্মত? বিদেশিদের আজকে একটি এনআইডি সেকশন যেটি রয়েছে নির্বাচন কমিশনের বিভাগ, এনআইডি অনুবিভাগ একটি তালিকা দিয়েছে যে তারা প্রবাসীদের যে ভোটের ব্যাপারে তাদের ভোটার হিসেবে নিবন্ধন বা এনআইডির ক্ষেত্রে আজকে একটি তালিকা দিয়েছে, প্রায় অনেকগুলো দেশ তারা সেখানে তালিকাভুক্ত করেছে, এবং সেই দেশের ভোটারদের তারা এবার ভোট দেওয়ার সুযোগ পাবে। তো 1 কোটি বিদেশি ভোটার রয়েছে, আমরা যেটি বলি আর কি। তো 1 কোটি হয়তো সম্ভব হবে না, কিন্তু বড় একটি অংশ এবার বিদেশি ভোটাররা ভোট দিতে পারবে। সেই সাথে আপনাকে বলে রাখি যে ভোটার হালনাগাদ যেটি হয়েছে সর্বশেষ, সেই হালনাগাদে প্রায় 44 লক্ষেরও বেশি ভোটার কিন্তু অ্যাড হয়েছে, যারা বিভিন্ন কারণে ভোটার হয়নি। গত জানুয়ারিতে যাদের বয়স হয়েছিল ভোটার হওয়ার, বা অনেকে বাদ পড়েছে, অনেক ভোটার যারা মারা গেছে তার বাদ পড়েছে, সেই হালনাগাদ করতে গিয়ে নতুন করে কিন্তু 44 লাখ ভোটার সংযুক্ত হয়েছে। এবং সামনের বছর যদি এপ্রিলেও নির্বাচন হয় বা মার্চে ফেব্রুয়ারিতে যখনই হোক, তখন কিন্তু জানুয়ারিতে যাদের বয়স হবে তারা কিন্তু নতুন ভোটার হবে। এবং আমরা জানি যে এমনও বলা হচ্ছে যে প্রায় 1 কোটি নতুন
ভোটার আরো যুক্ত হবে। শাহিন, আমরা কথা বলছিলাম যে প্রবাসী ভোটাররা যদি যুক্ত হয় আগামী নির্বাচনে কিরকম এবং প্রভাব নতুন পড়তে পারে? ভোটার যারা, একেবারে তো আমরা এটি নিয়ে কমিশনের সাথে কথা বলেছি। আমরা কমিশন কিভাবে ভাবছে যে ভোটের আয়োজন আসলে তারা কিভাবে করতে চায়। প্রবাসীদের ভোট তো সেভাবে আসবেই পোস্টাল ব্যালটের মাধ্যমে। বিশেষ করে আমরা নতুন ভোটারদের জন্য একটি কি করতে পারে কমিশন, তো তারা হয়তো এরকম ভাবছে কিনা যে নতুন ভোটার, তরুণ ভোটার যারা, বিশেষ করে তরুণরাই তো নতুন ভোটার হবে, তরুণ ভোটারদের জন্য আলাদা কোনো, যেমন ভোট কেন্দ্রে কিন্তু দুটি লাইন থাকে, একটি পুরুষ একটি মহিলা। তো এবার যেহেতু উৎসব মুখর আমরা আশা করছি যে একটা ভোট হবে, অনেক মানুষ ভোট দিতে আসবে। এর আগে তো কেন্দ্রে আমরা দেখেছি যে কেন্দ্রে মানুষ যেত না, মারামারি হতো বা কেন্দ্র দখল হয়ে যেত, রাতের ভোট, দিনের ভোট রাতে হয়ে যেত। তো এবার তো সবাই আশায় আছে যে এতদিন যারা ভোট দিতে পারেনি তারা ভোট দিতে যাবে, তো বিশাল তো মাঠে লাইন হবে ভোট কেন্দ্রে। তো সেইখানে আমরা এমনটা হয়তো শুনছি বা আলোচনায় আসছে যে নতুন ভোটার, তরুণ ভোটারদের জন্য আলাদা লাইন থাকবে। এটি একটি খুবই ভালো দিক। তারা একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে, তারা যেহেতু আলাদা লাইনে গিয়ে ভোট দিবে, তো সেখানে কিন্তু এখন আপনি বলতে হবে কিন্তু ভোটের পরিবেশ নিয়ে আসলে, যে এই যে এত বড় ভোটের আয়োজন, এই আয়োজন আসলে কতটুকু সফল করতে পারবে নির্বাচন কমিশন। প্রথমেই আপনার, হ্যাঁ, আমি একটু থামাই আপনাকে। একটি ফেয়ার ইলেকশন দিতে হলে তো নির্বাচন কমিশনকে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়, এবং তার প্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে রিটার্নিং কর্মকর্তা নিয়ে যতগুলো বিতর্ক প্রিভিয়াস সময় আমরা দেখে এসেছি। একদম অল্প কথায় আমি জানতে চাই সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে আসলে যখন তাদের নিয়োগ হয় সেই নিয়োগটি আসলে কিভাবে হওয়া উচিত, এবং একই সাথে কেউ যদি শুধুমাত্র সরকারি কর্মকর্তা হয় তাহলে সে নিরপেক্ষ কিনা, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এখানে নিরপেক্ষ বলতে তো নির্বাচন কমিশন পুরোটাই নিরপেক্ষ থেকে নির্বাচন করার নিয়ম। এবং যখন নির্বাচন হয় তখন কিন্তু সেখানে পুলিশ প্রশাসন থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন, সব কিছুই কিন্তু নির্বাচন কমিশনের অধীনেই থাকে। এবং তাদেরকেই সেখানে তাদের যত মানে কাজ তাদের কথা মতোই হতে হবে, তাদের কাছেই রিপোর্ট করতে হবে। তো রিটার্নিং কর্মকর্তা একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা নির্বাচনের জন্য। প্রত্যেকটা আসনে, অঞ্চলে ভাগ ভাগ করা থাকে। এবং আমরা দেখেছি যে এর আগে গত 3টি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সাধারণত জেলা প্রশাসকরা থাকেন। সেই জেলার সবচেয়ে প্রভাবশালী প্রশাসক হিসাবে জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা। তো আমরা তো দেখেছি যে সেই রিটার্নিং কর্মকর্তারা আসলে কী ধরনের প্রভাব খাটিয়েছেন সরকারের হয়ে। নির্বাচন কমিশন হয়ে যদি তারা নিরপেক্ষ থাকতো তাহলে তো এই অবস্থা তৈরি হতো না আজকে। তো এবারকার কমিশন কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে গত 3 নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, যাদেরকে করা হয়েছিল, এখন আর তাদের সেই সুযোগ নেই। এবার তারা নির্বাচন কমিশনের যে নিজস্ব কর্মকর্তা, এমনকি বিচার বিভাগ থেকে কর্মকর্তা এনেও রিটার্নিং কর্মকর্তা করার কথা ভাবা হচ্ছে। তো এখন যেহেতু নির্বাচন কমিশন সেভাবে ভাবছে, আমরা নিশ্চয়ই আশা করছি রিটার্নিং কর্মকর্তা যে নিয়ে যে সমালোচনাটা ছিল সেটি হয়তো থাকবে না। এবারের নির্বাচনে সুন্দর একটি নির্বাচন আমরা পাবো, সেটি আমরা নিশ্চিত হতে পারি এই মুহূর্তে তাদের আশ্বাস অনুযায়ী। তারপরে তো পরিবেশ কি হয় সেটি তো আমরা এখন বলতে পারছি না। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি বা বিরাজ করছে আমাদের দেশের অভ্যন্তরে, সেই জায়গা থেকে আসলে আগামী নির্বাচন কতটা অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক হবে বলে আপনি মনে করেন? অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এই শব্দটি তো নির্বাচনের সাথে জড়িত। সবসময় আমরা বলি যে ফ্রি অ্যান্ড ফেয়ার, অংশগ্রহণমূলক মানে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ, ফ্রি মানে একটা মানুষ, যেমন বলেছেন সেদিনই প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে পর্যন্ত একজন ভোটার ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটটা তার ইচ্ছামতো পছন্দের ব্যক্তিকে দিয়ে বের হয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবে, তখনই বুঝবো যে আমরা সেই ভোটের অধিকার ফেরত পেয়েছি। তো সেটি নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয় এখানে, যদিও সবগুলো দল অংশগ্রহণ যারা রয়েছে, আওয়ামী লীগ এখন পর্যন্ত এই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে কিনা সেটি নিয়ে বিতর্ক রয়েছে। আমি সেটি নিয়ে নিশ্চিত নই, কারণ যেহেতু তাদের নিবন্ধনই বাতিল হয়ে গেছে, তাদের তো আর নির্বাচন করার কোনো সুযোগ নেই। যদিও অনেকে অতি উৎসাহী হয়ে বলে যে না, হয়তো তারা ভিন্ন কোনো পন্থায় আসতে পারে, সেটি আমার জানা নেই। তবে এখন পর্যন্ত যারা রয়েছে এই দলগুলো যদি, আমি যেটি শুরুতে বলছিলাম আলোচনার, যে ঐক্যমত্য, সব রাজনৈতিক দলগুলো যদি এক হয়, হয়তো 10টা পয়েন্টে এক কখনোই হওয়া যাবে না, কিন্তু 6টা পয়েন্টে তো এক হওয়া যাবে। বাকি 4টা পয়েন্টে আমরা পরে হয়তো ভাববো, নির্বাচিত সরকার আসবে, একটা রাজনৈতিক সরকার আসবে, তারা হয়তো সেভাবে ভাববে। কিন্তু একেবারেই যদি কারো মুখ কেউ না দেখে, একেবারেই যদি কারো কথা কেউ না শুনে, একেবারেই আমরা শেষের দিকে চলে এসেছি, একেবারেই যদি সংক্ষেপে জানতে চাই, আমি এক বাক্যে জানতে চাই যে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি আসলে কি দেখছেন?
এই মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবগুলো দলকে নিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে আইনিভাবে যে সুন্দর পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে নির্বাচনটা সম্পন্ন করা। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এখন বর্তমান বাংলাদেশে। কারণ আমরা এই এমনিতেই যা দেখছি, নির্বাচনের সময় যদি আরও মেসাকার অবস্থা হয়ে যায়, হামলা, বিভিন্ন ধরনের মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, তাহলে সেটা আসলে পুলিশ প্রশাসন কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে সেটি নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তো সেটি যদি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে মনে হয় যে একটি সুস্থ, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দেশে মানুষ দেখবে। জাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার জন্য এবং আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।